বাহ, একা একা। আপনি তো একটু ভারী স্বার্থপর। সরি সরি সরি, আপনি নিশ্চয়ই লাঞ্চ করেনি না? আমি একবার অফারও করলাম না। দাঁড়ান, আপনার খাওয়াটা বেড়ে নিয়ে আসছি। না না থাক, আমার এখন অতটাও খিদে নেই। যেটুকু আছে আপনার পাতের খাওয়ারই হয়ে যাবে। আপনি আমার প্লেট থেকে খাবেন? কেন, অসুবিধে আছে? মানে একই প্লেট, একটু একটু খাবার তো না, আমি তো শুনেছি একই প্লেটে খাবার ভাগ করে খেলে নাকি ভালোবাসা বাড়ে। তো আপনি সেটা চান না? আবার আমার নামে বাজে কথা। আমি সে কথা কখন বললাম? হ্যাঁ, আমি তো বাইরে থেকে এলাম, আমার হাতে ময়লা, আর আমি এখন হাত ধুতে যেতে পারছি না। আপনি আমাকে খাইয়ে দেবেন। हौले हौले जिंदगी को अब तेरे हवाले सनम रे। আমি ওকে অনেক আগে বারণ করেছিলাম ঠাম্মি, আর যেহেতু আমি ওকে বারণ করেছিলাম ও তো সেটা বেশি বেশি করে করবে, তাই না? কারণ আমাকে নিচু না করলে ও তো মহান হতে পারবে না। শুধু আমার বিরোধিতা করবে বলেই ও এত বড় একটা চরম সিদ্ধান্ত নিয়েছে। ছি 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 ছি, যে বাড়িতে প্রেম করাই নিষিদ্ধ সে বাড়িতে আমার তো বলতে মুখে পাচ্ছে। ব্যাস, কাজ হাসিল হয়ে গেছে। স্বর্ণা রে, তোর বাড়ি থেকে বিদায় নেওয়ার সন্ধিক্ষণ ঘনিয়ে আসছে। ঘড়ির কাঁটা ঘুরছে, টিক টিক টিক। শোন, বাড়িতে প্রেম করা চলুক আর নাই চলুক, যে বাড়িতে গৃহদেবতার নিত্য পুজো হয় সেই বাড়িতে এইরকম কাণ্ড কারখানা কি করে মানা যায় বলতো? কেন পড়না, তোমার বাড়িতে বুঝি এই সমস্ত হতো? মা, মেজো বৌমা, কি হচ্ছে কি? তোমার এই চোখের জলে না আমি ভুলবো না পর্ণা, তুমি এই বাড়ির নিয়ম কানুন সব ধুলোই মিশিয়ে দিয়েছো। এতদিন আমি বিশ্বাস করতাম যে তুমি আমাদের পরিবারটাকে ভালোবাসো, আমাদের পরিবারের নীতি নিয়ম মান সম্মান নিয়ে তুমি কনসার্ন, কিন্তু আজকে রুচিকে এভাবে বাড়িতে ডেকে না তুমি আমার ভুল ধারণা ভেঙে দিয়েছো পর্ণা। সৃজন, সৃজন তুমি বিশ্বাস করো, আমি ডাকিনি রুচিকে। মিথ্যে কথা বলছো পর্ণা আবার? এই বাবু, ঠিক আছে, তুই ওর ফোনটা চেক কর। আরে বৌদি ভাই তো বলছে, বৌদি ভাই বলেনি রুচিরা দিকে, কেন ফোন চেক করার কি আছে? আমি একটা থাপ্পড় মারবো, তোমার গাল আমি লাল করে দেবো। বলেছি বাবুদের মধ্যে তুমি কথা বলবে না। এই বাবু, ফোনটা চেক করো, দেখ কে সত্যি কথা বলছে। এতগুলো লোকের সামনে তোর বউ আমাদেরকে মিথ্যেবাদী বলছে, তার একটা বিহিত করা দরকার বাবু। মা, আমি তো বারবার বলছি আমি রুচিকে আসতে বলিনি ওই বাড়িতে। আরে বাবা, ডেকেছেও কি ডাকেনি এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। নাও সৃজন ফোনটা নাও। কি হলো, দাও সৃজনকে ফোনটা। না। কেন ফোন দেবে না কেন? সৃজন, তুমি আমাকে বিশ্বাস করো না? করতাম, কিন্তু বিপাশা ব্যানার্জির পর থেকে আর করি না। ফোনটা। সৃজন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু বিশ্বাস না থাকলে তার কোনো মানেই হয় না। আর কিছু নেই। দেখি ফোনটা ধর, দেখ তো ফোনটা খুলে। এক্ষুনি হাতে নাতে প্রমাণ হয়ে যাবে যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে। দত্ত বাড়িতে ওই মেয়েটাকে আসতে বলেছে কিনা সেটা এক্ষুনি প্রমাণ হবে। দেখ দেখ দেখ। সৃজন, আমি কিন্তু তোমাকে বারণ করছি, আমার ফোনে হাত দেবে না তুমি। কেন হাত দেবো না? আমরা কি কি? আমরা কি
দুজন দুজনকে তুমি বলতে পারি না? ও তাই বলো, আমি তো ভাবলাম কি নাকি। এই তো তুমি বললাম। ছি 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 ছি, চনু তোর তোর এরকম অধঃপতন হয়েছে? আরে যে তোর মাথা খাচ্ছে, যে রুচিরাকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে এসেছে, সে তো পরের বাড়ির মেয়ে, কিন্তু তোর শরীরে তো দত্ত বংশের রক্ত বইছে। তুই যখন দেখলি বাড়িতে কেউ নেই, তুই বাইরে বেরিয়ে যেতে পারলি না? তোর কি দরকার ছিল ওকে ওকে ঘরে ডেকে নিয়ে আসার? মেজদা আমি মানে চয়নের কোনো দোষ নেই, আসলে আমি চয়নের ঘর। একটা কথা বলবে না তুমি? তুমি দেখতে পাচ্ছ না বাড়ির বড়রা এখানে কথা বলছে? তাছাড়াও তোমার মতো মেয়ের সাথে কথা বলার প্রবৃত্তি আমাদের নেই। বড় খোকা, যেটু তুমি ওদের কিছু বলবে না? বলবো, অবশ্যই বলবো, কিন্তু এখানে বলবো না। নিচে বাড়ির সবাই আছে। ও চয়ন, তুমি ওকে নিয়ে নিচে এসো। আমি যা বলবো বাড়ির সবার সামনে বলবো। চলো। রুচি, রুচি আমি কিন্তু জেঠুকে খুব ভালো করে চিনি। প্রেম ভালোবাসার পরে কথা বলার মানুষ কিন্তু জেঠু নন। আমার কিন্তু মনে হচ্ছে জেঠুর কোনো একটা মতলব রয়েছে। তুই কিন্তু কাকু কাকিমাকে ডাকিস না। কিন্তু পর্ণা এভাবে লুকিয়ে চুরিয়ে আর কতদিন চলবে তুই বল? যা হওয়ার আজই হয়ে যাক। আর তাছাড়া বাবা মা তো কোনোদিন চয়নের সাথে বা এই বাড়ির লোকজনের সাথে কথা বলেনি। যা হেস্তনস্ত হওয়ার হয়ে যাক, বিয়েটা হবে না ভেঙে যাবে, তাহলে পরের স্টেপটা নিয়ে আমিও ভাবতে পারবো। কি হলো রুচিরা, বাবা মাকে ফোন করলে? বড় খোকা, এর মধ্যে ওর বাবা মাকে টানা কেন? যা হয়েছে বাড়ির ছেলেকে শাসন কর, কিন্তু পরের মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দে। রুচি, তুমি এখন বাড়ি চলে যাও আর পর্ণার সাথে বাইরে দেখা করো। হ্যাঁ সেই ভালো। রুচি তুই এখন বাড়ি যা। না 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 না, ও বাড়ি চলে যাবে কি করে? জল যখন এত দূর ঘোলা হয়েছে তখন এর শেষ না দেখে তো আমি ছাড়তে পারবো না, তাই না? তাই আমি চাইছি আজকে বিয়ের কথাবার্তাটা সেরে ফেলতে। রুচিরা, বাবা মাকে ফোনটা করো করো। বর্দা, বর্দা বলছি যে এখন এখানে কোনো সিন ক্রিয়েট করো না। হ্যাঁ দেখো, ব্যাপারটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। আর তুমি তো জানো চনু চনু কতটা সেন্সিটিভ। ও চনু খুব সেন্সিটিভ আর আমি জল্লাদ। বাহ বাহ বাহ,
বিয়ে নিয়ে কথা বলবো তাতেও তোরা জল ঘোলা করছিস। বাহ, সেটাই তো স্বাভাবিক বর্দা, তাই না? তুমি নীলার বাড়ির লোকেদের ডেকে কিভাবে অপমান করেছিলে সেটা কিন্তু আমি ভুলে যাইনি। তাই ছোট, চুপ, তুই একদম কথা বলবি না, কারণ আমার ছেলের ব্যাপারে কোনো কথা বলার অধিকার তোর নেই। চুপ। কি হলো রুচিরা? তোমার বাবা মা কি বললো? ফোন করছি। হ্যালো বাবা, বলছি তুমি মাকে নিয়ে একটু চয়নদের বাড়িতে আসতে পারবে? হ্যাঁ, একটু আর্জেন্ট আছে, আমি তোমাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। না না, চিন্তার কিছু নেই। হ্যাঁ ঠিক আছে। রুচিরা তুমি বসো, বড় বউকে চা জল দাও। রুচি, কাকু কাকিমাকে ডেকে তুই ঠিক কাজ করলি না। আমার মনটা কিন্তু খুব খুব ডাকছে। মিশন কমপ্লিট মমিতা দি, আগুন লেগে গেছে। ভাগ্যিস, আমি তো একবারের জন্য ভেবেইছিলাম যে বাবা চনুর সাথে রুচিরার বিয়েটা দিয়ে দেবে, সেটাই তো আলোচনা করছে মেজো কাকির সাথে। সেইবারেও কি পর্ণা ভাত খেতে বেরিয়ে যাবে, দেখলাম না। অত কাছাকাছি আমি করি না মমিতা দি, তুমি এবার চুপচাপ মজাটা দেখো। কি ভেবেছিলেন? বড় বাড়ি, সরকারি চাকরি, মেয়েকে এই বাড়িতে পাঠিয়ে দিয়ে ছেলেকে লুটে নিয়ে সমস্ত মাল করে লুটে নেবেন, তাই তো? হ্যাঁ, একটা বোকা হওয়া ছেলে পেয়ে গেছেন, আর কি তার মাথা মুড়িয়ে খাওয়া যায়। কি ভেবেছেন কি আপনারা? বর্দা, ছিপ, এইসব তুমি কি বলছো? ওনারা আমাদের অতিথি। একদম ধাস্তমা করবি না তুই। আমার ছেলের ব্যাপারে একটা কথা তুই বলবি না। তুই যখন তোর ছেলের বিয়ে ওরকম একটা মেয়ের সাথে দিয়েছিলি, আমি একটা কথা বলেছিলাম, আর এরকম একটা বেহায়া মেয়ে আমার ছেলের গায়ে কালি ছেড়াচ্ছে। চয়নের সাথে তোর আর কোনো সম্পর্ক থাকবে না। বাবা, এখন আবার কে এলো দেখছি। আরে মাসিমা, আপনি? আসুন, ভেতরে আসুন। পর্ণা আয়, চয়ন এসো। মাসিমা, আপনি আসুন, আসুন, বসুন। বসুন, বসুন। সানন্দা, ওনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো। না না কাকিমা, থাক। বাবা, আমি নিজে এসেছি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে। ছিছি মাসিমা, কি করছেন আপনি? আপনি আমার মায়ের মতো। আপনি প্রথম আমার বাড়িতে এলেন, একটু চা জল খাবার খান, মেয়েটাকে আশীর্বাদ করুন, তারপর আমি নিজে আপনার বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু যে বিষয়টা নিয়ে আপনি আমার সাথে কথা বলতে এসেছেন, সে বিষয়ে কিন্তু আমি একটাও কথা বলবো না। কাকু, কাকু তুমি বিশ্বাস করো, ওরকম যে একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে আমরা কেউ বুঝতে পারিনি সেটা। আমি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এভাবে বলিস না পর্ণা, তোর সাথে আমাদের সম্পর্ক তো আজকের নয়। তবে একটা কথা, চয়নের সঙ্গে আমি রুচির বিয়েটা দেব না।
আমি একটু সবার জন্য চা করে নিয়ে আসি, বসুন আপনারা। কাকু, কাকু, আমি আপনার মেয়েকে সত্যি খুব ভালোবাসি। আমি ওকে খুব ভালো রাখবো, কোনো রকমের অসম্মান হতে দেব না। একবার আমার উপরে ভরসা করে দেখুন না প্লিজ কাকু, ট্রাস্ট মি প্লিজ। এই কথাগুলো এখন এখানে এসে বলছো, অথচ বাড়িতে চুপ করে দাঁড়িয়েছিলে এবং সবার সামনে মার খেলে। এসব কথাগুলো তো তখনই জোর গলায় বলতে পারতে। পড়না যা হয় ভালোর জন্যই হয়। আর কথা বাড়াসটা আমি এই মুহূর্তে এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাইছি। রুচি, তুইও কি এটাই চাস? রুচিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই পড়না। হয়তো ওর কটা দিন খারাপ লাগবে, কিন্তু একটা সময় ঠিক হয়ে যাবে। এরকম কালের নিয়মে পিছিয়ে পড়া রিজিট গোড়া ফ্যামিলিতে আমার মেয়েকে আমি কিছুতেই ভুগতে পাঠাবো না। তার জন্যই বলছি আর কথা না বাড়াতে। কথায় কথা বাড়বে, আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। দেখো বাবা, তুমি তো আমার ছেলের মতো, তুমিও কিন্তু আমার বড় ছেলের মতোই ভুল করছো। তোমার সিদ্ধান্ত তুমি ওদের উপর চাপিয়ে দিচ্ছ। আমাদের পরিবার না হয় পুরনো গোড়া, কিন্তু তুমিও তো কোনো আধুনিকতা দেখাচ্ছ না। রুচি তো ঘর করবে চয়নের সাথে, ওদের মধ্যে যদি মিলমিশ থাকে তাহলে বাইরের লোক কি করতে পারবে? তাছাড়া রুচি তো বুদ্ধিমতী, ও ঠিক নিজের ভালো মন্দ বুঝতে পারবে। চনু ভালো চাকরি করে, সোনার মতো মন ওর, ও রুচিটাকে ভালো রাখবে। মানছি মাসিমা, চয়নের সোনার মন, ভালো চাকরি করে, খুব ভালো ছেলে, কিন্তু ওর শির দ্বারা নেই। কাকু, সরি পর্ণা, কথাটা হয়তো শুনতে তোর খারাপ লাগছে, কিন্তু এটাই ফ্যাক্ট। যে পুরুষ মানুষের শির দ্বারা নেই তাকে আমি পুরুষ মানুষ বলে কনসিডারই করি না। আজ ওর সামনে আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলা হলো, ও একটা প্রতিবাদ করেছে, চুপ করে দাঁড়িয়েছিল। মানছি একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে প্রেম করেছে, ওদের ফ্যামিলিতে একটা প্রবলেম হয়েছে, বাট হি শুড ফেস হিজ ফ্যামিলি। কিন্তু এই ছেলেটার মধ্যে তো সেই কনফিডেন্সটাই নেই। আজকে আমার মেয়ের যদি ওই বাড়িতে অত্যাচারিতা হয় তাহলে ও তোর পাশেই দাঁড়াবে না, ঠিক যেমন তোর বড় তোর পাশে দাঁড়ায় না। আমি ঠাম্মির ঘরে গেছিলাম খাবারের কথা জিজ্ঞেস করতে, গিয়ে দেখি ঠাম্মি ঘরে নেই। তারপরে সারা বাড়ি খুঁজে বেড়ালাম, কোথাও নেই। তারপরে পর্ণার ঘরে গেলাম, গিয়ে দেখি পর্ণাও বাড়িতে নেই। তোমরা কেউ চয়নকেও দেখেছো? আমি তখন থেকে খুঁজে যাচ্ছি। ও বাবা, তাহলে তো মিলেই গেল। তার মানে পর্ণা ওদের সঙ্গেই আছে, ওরা তিনজনে মিলে একসঙ্গে শাঁট করে কোথাও গেছে। বাবুর বাবা, ও বাবুর বাবা, তাড়াতাড়ি তুমি নেমে এসো, দেখো পর্ণা চনু আর মাকে নিয়ে কোথাটা পালিয়ে গেছে। মেজে বৌদি, আবল তাবল কথা বলো না তো। এই সুজন, পর্ণাকে ফোন কর একটা। বৌদি ভাইকে ফোন করে কোনো লাভ নেই। বৌদি ভাই ঠাম্মি আর ছোটদাকে নিয়ে রুচিরাদির বাড়িতে গেছে। দিদিভাই, ওরা দুজন এত কি কথা বলছে বলতো? অনেকক্ষণ তো হয়ে গেল। ঠাম্মি, ওদেরকে একটু কথা বলার সময় দাও। ওদের কথা বলাটা সব থেকে বেশি জরুরি। সেটা তো বুঝলাম, কিন্তু বাড়িতে এতক্ষণে কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে। আমাদের তিনজনকে না দেখে কি যে করছে কে জানে। রুচিরাদের বাড়িতে গেছে, এত কাণ্ডের পরে গেছে, তাও আবার চনুকে নিয়ে। কি করবে বলো মা? আমরা যা যা করেছি তারপর কাউকে তো ক্ষমা চাইতে যেতেই হতো, তাই না? ফিরুক আজকে চলু, ওর পিঠের চামড়া তুলে ওর ক্ষমা চাই বের করে দেবো আজকে। এই নে, তুই আমাকে আগে বলিসনি কেন এই কথাটা? তাহলে তো এই অঘটনটা ঘটতে দিতাম না। আমি চাইনি তাই। আমি মনে প্রাণে চেয়েছিলাম যাতে বৌদি ভাই আর ছোটদা ওদের বাড়িতে গিয়ে ওদের পা ধরে ক্ষমা চাক। আমি আর সহ্য করতে পারছি না। এই মেয়ে, সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আমিও তোকে সহ্য করতে পারছি না। বারণ করেছি ওই মেয়ের সাথে মিশবি না, বারণ করেছি আমি তোকে। তুই আমার কথা শুনিস না কেন? দিন একটা অসভ্য বেহায়া অমানুষ তৈরি হচ্ছে। ছাড়ো ওকে। অমানুষ ও নয়, অমানুষ তুমি।
এত বড় মেয়ের গায়ে কেউ হাত দেয়? তোমার সবাইকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। তোমাদের এই বাড়িতে জং ধরা নিয়মের মধ্যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মা থামলে কেন? তুমি থামলে কেন? মারো, মারো, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। এই বাড়িতে কেউ কোনোদিন নিজের মতো বাঁচতে পারবে না, কেউ না। বর্ষা শান্ত হ, শান্ত হ মা, শান্ত হ, শান্ত হ। ঠাম্মি, বৌদি ভাই, বাড়ি চল। রুচি, তোরা কি কথা বললি? পর্ণা, এটা আমার আর জয়নের ব্যক্তিগত কথা, তুই প্লিজ জানতে চাস না। আচ্ছা ঠিক আছে, তোরা ভালো থাকলেই হলো। আর কি বলবো বাবা, তুমি যখন সিদ্ধান্তে অটল তখন তো আর কিছু বলার থাকে না। রুচি, ভালো থেকো। চল চল দিদি ভাই, চল। মাসিমা, অনেকটা রাত হয়ে গেছে, আপনারা যদি চান তাহলে আমি আপনাদের ড্রপ করে আসতে পারি। তার আর দরকার নেই বাবা, আমরা চলে যেতে পারবো। আসছি কাকু, আসছি কাকিমা। আয়, চল চলো ঠাম্মি। তোমার এত সাহস হয় কি করে? আপনি সাহসের এখনো অব্দি কিছু দেখেননি, এখন দেখবেন। সৃজন, তোর বউয়ের জন্য আজকে যা কেলেঙ্কারি হয়েছে তার জন্য আমি কাউকে ছাড়বো না। আমিও আপনাকে ছাড়বো না। আপনি আজকে জেঠির গায়ে হাত তুললেন। বেশ করেছি, তোমার সমস্ত লেজুরদের আমি সর্বনাশ করে ছেড়ে দেবো। তাহলে আমিও আজকে একটা সর্বনাশ করব, আমি আজকে পুলিশ ডাকবো। পুলিশ? হ্যাঁ জেঠু, পুলিশ। আপনি আজকে সমস্ত সীমা পার করে ফেলেছেন। আপনি বাড়ির মেয়েদের গায়ে হাত তুলছেন, সকাল থেকে যা নয় তাই শুরু করেছেন। প্রথমে রুচির বাবা মাকে বাড়িতে ডেকে এনে এইভাবে আপনি অপমান করলেন, তারপরে চয়নকে অকারণে মারধর করলেন, আর এখন বাড়ির প্রত্যেকের সামনে আপনি জেঠির গায়ে হাত তুললেন, তাকে মারলেন। কেউ কিচ্ছু বলছে না দেখে আপনি কি ভেবেছেন আপনি পার পেয়ে যাবেন? না, আজকে আমি আপনাকে পুলিশে দেব। মানেটা কি? আমি তো বড় বউকে এমনি বকাঝকা করি, তার জন্য আবার? এটাকে এমনি বকাঝকা বলে না জেঠু, আপনি যেটা করছেন সেটাকে বলে ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি এতটা নিচে নেমে গেছেন, যে মানুষটা এতগুলো বছর ধরে আপনার জন্য এত কিছু করলো, আপনি বাড়ির সকলের সামনে, তার ছেলের সামনে আজকে তার গায়ে হাত তুললেন। এই পাষণ্ডটার সাথে কথা বলে কোনো লাভ নেই। ডাক পুলিশ, ধরে নিয়ে যাক। বাড়ির বউয়ের গায়ে হাত তোলা, অসভ্য জানোয়ার একটা। আরে এসব কে যাচ্ছে হচ্ছে? আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আরে এই বড় বউ, মেয়ে বউ, আটকাও না। এই বড় খোকা, আটকা না। আমাকে কেউ বোঝাতে পারবে না জেঠু, অনেক সহ্য করেছি, অনেক, কিন্তু আর নয়। আপনি আজকে যে কাজটা করেছেন তার জন্য আপনাকে শাস্তি আগে আমি পাইয়ে দেব, তারপর আমি মুখে ভাত তুলবো। এটা আলোক পর্ণা দত্তর প্রমিস। বাবু, বাবু তুই দাঁড়িয়েছিস কেন? তুই ওকে আটকা। আরে বাবা, এক্ষুনি একটা সর্বনাশ হয়ে যাবে বাড়িতে, কর কিছু একটা। আজকে আমি কারোর কথাই শুনবো না মা। একদিন আমাকে অত্যাচার করার জন্য এই দত্ত বাড়িতে পুলিশ এসেছিল, আর আজকে আবার আসবে। তাই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। শোনো, আর আমি তোমাকেও এখানে ফেলে রেখে যেতে পারবো না মা, তুমি আমার সাথে যাবে। দিনের পর দিন মুখ বুজে নিজের সব শখ আহ্লাদ ছেড়ে দিয়ে এখানে অপমানিত হয়ে বেঁচে থাকতে দিতে পারবো না তোমাকে। রোজ রোজ তোমাকে এইভাবে অপমান করা আর নিতে পারছি না মা, আমি ভেতরে কষ্ট হয়।
তাই তুমিও আমার সাথে যাবে, আর এক কাপড়ে যাবে। বাবা তোমাকে যা যা দিয়েছে তুমি কিচ্ছু নেবে না। চলো। আর এখান থেকে যাওয়ার পর কি হবে চনু? মা, আমি একটা চাকরি করি, সরকারি চাকরি। 3টে মানুষের জীবন আমি আরামসে সামলে নেব। মা, তুমি কেন চিন্তা করছো? রুচিরাও তো চাকরি করে, আমরা দুজনে মিলে সামলে নেব বলছি তো, কেন চিন্তা করছো? চলো চলো। মা, আমি তো যেতে পারবো না রে চনু। তোর বাবাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কেন যেতে পারবে না মা? এত মার খাওয়া, এত অপমানের পরে ওই কথা বলছো তুমি? হ্যাঁ বলছি, যেতে চাইলে যাওয়া যায় না রে চনু। লোকটা যে আমাকে ছাড়া বড্ড অসহায়। এই যে এত আমার উপর চোটপাট করে, এত মারধর, এত অপমান কেন করে বলতো? লোকটা আসলে একদিক থেকে একদম একা, একদম একা। জীবনের সমস্ত না পাওয়া, সমস্ত যন্ত্রণা আমার উপর দিয়ে ছাড়ে, তবে শান্ত হয়। দেখ না, লোকটা নিজে একা কিছু করতেই পারে না। লুঙ্গিটা কোথায় বড় বউ, খাবার কি খাবো বড় বউ, খাবারটা কতটা খাবো বড় বউ, সব আমাকে বলে দিতে হয়। এই বয়সে আর লোকটাকে একা ফেলে রেখে আমি চলে যেতে পারবো না জনু। মায়ের কাছে মাঝে মাঝে শুনতাম সংসারের মায়া সাংঘাতিক। এখন হাতে নাতে তারই প্রমাণ পাচ্ছি। মা, তুমি কি দিয়ে গড়া বলো তো? হ্যাঁ, ছোট থেকে দেখে আসছি কথায় কথায় যে লোকটা তোমার উপরে চড়াও হয় তাকে তুমি অসহায় বলছো। তোমাকে ছাড়াও অন্ধ। চয়নের দিকে এভাবে তাকাস না। ও তোর সাথে যেতেই চেয়েছিল, জেঠিকে নিয়ে সারা জীবনের মতন দত্তবাড়ি থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আমি ওকে আটকেছি। আমি জানতাম চয়ন, পর্ণা এটা জানতে পারলে কোনোদিন তোমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। তাই আমি তোমাকে বারবার বলেছিলাম কাউকে কিচ্ছু জানাতে না। এই একটাই তো কথা নিজের মধ্যে রাখতে বলেছিলাম, তাও পারলে না। রুচি, আমি থাক চয়ন, আর কোনো কথা বাড়াতে চাই না। তুমি আমার সঙ্গে যাচ্ছ না, এটাই ফাইনাল। আমারই ভুল, আমারই বোঝা উচিত ছিল। রুচি, তুই চয়নকে ভুল বুঝিস না। তুই তো একটা সেন্সিবল মেয়ে। আচ্ছা, তুই একটু ভেবে দেখ না, তুই যে কাজটা করতে যাচ্ছিলি সেটা কি ঠিক করছিলি? এইভাবে পালিয়ে যাওয়ার তো কোনো সলিউশন নয়। এটাতে তো কেউ ভালো থাকবে না। সেটা তো তুইও সময়ের উপর ছেড়ে দিতে পারতিস পর্ণা। না, পারতাম না। তুই কেন বুঝতে চাইছিস না? আমি যেমন চয়নকে আটকেছি, তেমন আজকে তোকেও আটকাতে এখানে এসেছি। তুই ভুল করছিস, তুই সিচুয়েশন ফেস না করে পালিয়ে যাচ্ছিস। পালিয়ে গিয়ে যদি সমস্যার সমাধান হয় তাহলে তো সেটাই ভালো। এতে সমস্যার সমাধান হবে না রুচি, উল্টারও সমস্যা বাড়বে। কাকু কাকিমা দুশ্চিন্তা করবে, প্যানিক করবে। তাছাড়া যারা তোদেরকে এত অপমান করলো তাদেরকে একটা যোগ্য জবাব দেওয়ার দরকার আছে। দেখ রুচি, আমি কিন্তু চয়নকে কথা দিয়েছি, তোকে আমি সসম্মানে ওই দত্তবাড়ির বউ করে নিয়ে যাব। আমাকে সেটা করার সুযোগ দে। তুই হাসছিস? তোকে দেখে হাসছি। সমস্যাটা কি জানিস তো পর্ণা, তুই যেভাবে জীবন দেখিস সেভাবে সবাই তো জীবনটা নাও দেখতে পারে, তাই না? আমার কাউকে কোনো জবাবদিহি করার নেই। আমি তো আর তুই নই পর্ণা। আমি শুধু চেয়েছিলাম ছোট্ট একটা সংসার নিজের মতো করে গোছাতে, বাট সেটা হলো না। ইটস ওকে। জীবনে তো এরকম অনেক কিছুই হয় না, তাই না? আই উইল ম্যানেজ। রুচি, আমি কিন্তু তোকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস কর। আমি চয়নকেও কষ্ট দেব না।
পর্ণা, তুই আমাকে কষ্ট দিতে চাসনি, এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। বিশ্বাস কর, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমার সবকিছুর সঙ্গে তুই জড়িয়ে আছিস। আর আমার জীবনে আজকে যা যা হচ্ছে তুই আমার সাথে জড়িয়ে আছিস বলেই তো হচ্ছে। ক্লিপ মাত্র। দাদা যখন বাবার সঙ্গে দোকানের ভার নিয়ে চলে গেল, আমি বেকার। সেই যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে শেষ করে দিল। তখন আমাদের বাড়িতে এলে তুমি, আমাকে সাহস দিলে, আমাকে ভরসা দিলে, আমার কি কি যোগ্যতা আছে সেইগুলো বোঝালে। আমার বেস্ট ফ্রেন্ড, ফিলসফার, গাইড, মোটিভেশন, ইন্সপিরেশন সবটাই তুমি বৌদি ভাই। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি বৌদি ভাই। কিন্তু আজ যখন রুচিরা আমাকে ছেড়ে চলে যাচ্ছিল, তখন এক মুহূর্তের জন্য আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম। আমার মনে হয়েছিল তুমি যেটা করছো সেটা ভুল, আমাকে ভুল পথে ঠেলে দিচ্ছ। কিন্তু তারপরেই ভাবলাম যে তোমাকে বিশ্বাস করা ছাড়া তো আমার কাছে আর কোনো রাস্তা নেই বৌদি ভাই। এখন যদি তোমাকে আমি বিশ্বাস না করি, তাহলে তো সেই অন্ধকার আবার আমাকে গ্রাস করে ফেলবে। বৌদি ভাই, আমাকে বাঁচাও বৌদি ভাই। রুচিরাকে আমার জীবনে ফিরিয়ে আনো প্লিজ, প্লিজ বৌদি। তুমি ব্যর্থ নও চয়ন, সব ঠিক হয়ে যাবে। আমার উপর একটু ভরসা রাখো তুমি। আমি তোমাকে আজকে কথা দিচ্ছি, আমি রুচিকে তোমার সাথে বিয়ে দেবই। আমার নিজের জীবন দিয়ে হলেও আমি রুচিকে তোমার জীবনে ফিরিয়ে দেব। ধুমধাম করে তোমাদের বিয়ে হবে, তুমি দেখে নিও। কিন্তু তার জন্য আমার একটু সময় দরকার চয়ন, আমাকে প্লিজ একটু সময় দাও। কিন্তু এখন ওঠো, বাড়ি চলো। বাড়িতে তোমার জন্য তোমার মা, তোমার ঠাম্মি, দাদা, বোন সবাই অপেক্ষা করছে। কোথায় যাচ্ছিস তুই? কোচিং ক্লাসে। তোর সাথে আমার কিছু কথা আছে। আমার তোর সাথে কোনো রকম কথা নেই। ওরকম কেন করছিস? বলছি না কথা আছে, একটু দাঁড়িয়ে যা। তোরা যা যা করেছিস দাদা, তারপর তোদের সাথে কোনো রকম কথা বলার ইচ্ছে আমার জাস্ট নেই। বর্ষা, বেশি জ্ঞান না দিয়ে আমার কথাটা শুনে যা। বস এখানে। আরে বস না, বস। দেখ বর্ষা, যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। হাজার হোক, রুচিরার বাবা মা খুব ভদ্র মানুষ। ওনাদের এভাবে বাড়িতে ডেকে এনে যে ভাষায় জেঠু অপমান করেছে, আমার বিষয়টা একদম ভালো লাগেনি। সেটা তোর এখন মনে হচ্ছে? তুই নিজে ব্যাপারটা সলভ করতে পারতি না জেঠুকে না ডেকে? বর্ষা, বেশি পাকামি করিস না। তোর বৌদির সাথে থেকে থেকে তো এটাই শিখেছিস। দেখ চনু কেন, এই বাড়িতে আমি কাউকেই প্রেম করতে দেবো না। যাদের মধ্যে ভালো কম্পেনিয়নশিপ রয়েছে। দিনের পর দিন তোমার চোখের সামনে আমাকে অপমান করা হয়েছিল সৃজন, তুমি কি একদিনের জন্য তার প্রতিবাদ করেছো? করনি, শুধুমাত্র ম্যানেজ করেছো। আর যখন ম্যানেজ করতে পারোনি, তখন পৌরুষত্ব ফলিয়েছো। যে পৌরুষ নিজের স্ত্রীকে অপমানের হাত থেকে বাঁচাতে পারে না, তাকে আমার চাই না আমার জীবনে। খুব বড় বড় লেকচার দিচ্ছ না? হ্যাঁ, আমার উপর দোষ জেরে সবার সামনে নিজে মহান হচ্ছ। তুমি ভুলে গেছো তুমি নিজে কি? তুমি তো দিনের পর দিন আমাকে অপমান করেছো, ঠকিয়েছো। তার থেকে বেশি তো তুমি আমাকে ঠকিয়েছো সৃজন। কি? আমি তোমাকে ঠকিয়েছি? 100 বার ঠকিয়েছো। তুমি তো আমাকে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেছিলে। আমার বাবা তোমার উপরে ভরসা করে আমাকে এখানে পাঠিয়েছিল, ভেবেছিল তুমি আমার আশ্রয়ের জায়গা হবে, আমার নির্ভরতার জায়গা হবে। তুমি তো মন্ত্র বলে 7 পাকে বেঁধেছিলে আমায়। তুমি কি একদিনের জন্য সেই দায়িত্ব পালন করতে পেরেছো সৃজন? এটা ঠকানো নয়? আমি তো এই বাড়িতে এসেছিলাম এটা ভেবে যে আমার বিরুদ্ধে যাই করুক না কেন, আমার স্বামী আমার পাশে থাকবে, আমাকে সেভ করবে, আমাকে রক্ষা করবে। কিন্তু তুমি তো সেটা করোনি সৃজন। একদিনের জন্য তুমি আমার পাশে এসে দাঁড়াওনি। এটা ঠকানো নয়? পর্ণা, একদম বাজে কথা বলবে না। যেখানে যেখানে তোমার পাশে থাকার আমি থাকিনি, আমি তো থেকেছি। কোন বাড়ির বউ গুন্ডাদের সাথে লড়তে বাইরে চলে যায়? কোন মধ্যবিত্ত পরিবারের স্বামী সেটা মেনে নেবে বলো তো? আমি তো তোমাকে বাধা দিইনি।
আমি তো থেকেছি সবসময় তোমার পাশে, বরং আমি তোমাকে রক্ষা করতে বারবার নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছি। আর তুমি যদি বারবার এই পরিবারে অবদ্ধতা করো, পরিবারের নিয়ম ভাঙতে চাও, সেটা তো আমি মেনে নেবো না পর্ণা। ও মেনে নেবে না না? আচ্ছা সৃজন, তাহলে তোমার বানানো আইন, তোমার বানানো নিয়মগুলো আমি কেন সবসময় মেনে নেব বলো তো? তুমি কখনো আমার ইচ্ছে জানতে চাইছো আমি কি চাই? সবসময় তো বলেছো যে পর্ণা তুমি খুব সূক্ষ্ম, তোমার এত সূক্ষ্ম কথা আমি বুঝি না, বারবার এসব বলে তুমি এড়িয়ে গেছো। তাহলে আমি তোমার এই মোটা দাগের কথা কি করে মেনে নি বলো তো সবসময়? এতই যখন সমস্যা তোমার, তাহলে আছো কেন? আমি যখন তোমার যোগ্য স্বামী নই, আমার পরিবারের লোক যখন এতই গোঁড়া, আমাদেরকে যখন তুমি এতই ঘেন্না করো, তাহলে আছো কেন? বেরিয়ে যাও এখান থেকে। কেমন মেঘ না চাইতেই জল। কাকিমা বলছিল না যে পর্ণা বাড়ি ছেড়ে নড়বার নামই নিচ্ছে না, এখন সৃজনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। বেরিয়ে যেতাম সৃজন, নিশ্চয়ই বেরিয়ে যেতাম। শুধু দুটো মানুষকে কথা দিয়েছি বলে আমি এখানে আটকে রয়েছি, নাহলে কবে বেরিয়ে চলে যেতাম। শোনো পর্ণা, তোমার না এসব কথা দেওয়ার ধার আমি অনেক হয়েছে। আমি ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। মা তুমি আজই না এক্ষুনি তুমি উকিলের সাথে কথা বলো। আমি কাকিমা দাঁড়াও। সৃজন, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমার কাছে দারুণ একজন ডিভোর্স লয়ারের নাম্বার আছে, আমি এখনই ওনার সাথে যোগাযোগ করছি। এই যে ঈশা, যেদিন থেকে তুমি এই বাড়িতে পদার্পণ করেছো, একটার পর একটা বাদরামি করেই চলেছো, আর সারাক্ষণ আমার ছেলেটাকে ওস্কাচ্ছ। দেখো, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তুমি দয়া করে এখানে মাথাটা গলিও না। হ্যাঁ কাকু, চুপ চুপ চুপ। আমি এখানে এসেছি আমার ছেলের সঙ্গে কথা বলতে, তুমি এর মধ্যে একটা কথাও বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। তোমার এইসব অসভ্যতা আমি সহ্য করবো না। আশ্চর্য বাবা, তুমি ওকে ওভাবে কেন বলছো? আর ও তো আমার ভালোর জন্যই বলছে। তোর যদি ভালো মন্দ বোধ থাকতো সৃজন, তাহলে আজ তোর সংসারটা ভাঙতো না। তোকে একটা কথা মনে করাতে এলাম। তুই তো বলছিলি যে পর্ণাকে ডিভোর্স দিবি। ডিভোর্স দে, আপত্তি নেই, তার আগে 10 লক্ষ টাকা দে। হ্যাঁ, 10 লাখ টাকা পর্ণাকে দিতে হবে। ওই টাকা ফেরত দেওয়ার আগে তোরা যদি ডিভোর্স শব্দটা উচ্চারণ করিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমিও দত্ত বাড়ির ছেলে, মুখ দিয়ে যেটা বেরোয় সেটা কিন্তু মাটিতে পড়ে না, যা বলি সেটাই করি আমি। তোরা কি ভেবেছিলি? হ্যাঁ, একতরফা অসভ্যতা আমি করেই যাবি, আটকাবার কেউ নেই। হ্যাঁ, আমি আছি আটকাবার জন্য। বাবুর বাবা, তুমি কি সত্যি সত্যি মানো যে বাবু তোমার ছেলে? হ্যাঁ, আরে বাবা, নিজের ছেলের উপরে তোমার কোনো দরদ নেই? যে মেয়েটা অন্য বাড়ি থেকে এসে বাবুকে এত অপমান করলো, তুমি সেই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছো, তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না, লজ্জা হচ্ছে আমার এই কথা ভেবে যে সৃজন আমার ছেলে। সৃজন কপাল করে সুন্দর একটা বউ পেয়েছিলি, কিন্তু ধরে রাখতে পারলি না। এই জন্য দায়ী তুই আর তোর মা। হ্যাঁ, পর্ণা ঠিকই বলে, তুই মোটেও ভালো স্বামী নোস। তুই কি করেছিস পর্ণার জন্য? কিচ্ছু করিসনি, উল্টে ওর থেকে টাকা নিয়ে তুই ব্যবসা শুরু করেছিস। বাবা, আমি ব্যবসা করার জন্য পর্ণার কাছ থেকে কোনো টাকা চাই, বরং ও আমাদের ঠকিয়ে মিথ্যে কথা বলে সবার সামনে ভালো সেজেছে। চুপ কর। প্রথম দিন থেকে আমি কিন্তু কিচ্ছু বলিনি, মুখ বুঝে সব সহ্য করেছি। যে মেয়েটা তোকে নিজের কাছে রেখে দেবে বলে, আমাদের কাছে রেখে দেবে বলে গয়না বন্ধক দিল, তাকে তোরা দিনের পর দিন কথা শুনিয়েছিস, অপমান করেছিস, আর এখন বলছিস যে ও তোকে ঠকিয়েছে। ছি সৃজন, ছি, তোর কি লজ্জাও করে না? হ্যাঁ না, আমারই দুর্ভাগ্য যে আমার নিজের ছেলের মেরুদণ্ড নেই। বাবুর বাবা, তোমার মাথাটা কি একেবারে চুপ করো। মাথা ঠিক আছে, আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। সৃজন, তোর জীবনে এখন যা সব হচ্ছে না, এর জন্য দায়ী কিন্তু তোর মা। কৃষ্ণা, তুমি দায়িত্ব নিয়ে তোমার ছেলের ঘরটা ভাঙছো, তুমি। কি বলছো তুমি এগুলো বাবুর বাবা? বাবু, তোর বাবা কি বলছে? আমি তোর ঘর ভেঙেছি? আমি ওর ঘর ভেঙেছি? ভেঙেছো। আর একদিন না একদিন তুমি সেটা ঠিক টের পাবে। বাবুর বাবা, বাবু,
বাবা তুই দেখলি, ঈশা তুমি দেখলে তো আমার কাকু কিভাবে অপমান করে গেল আমাকে, তুমি দেখলে বলো তুমি। কাকিমা কাকিমা তুমি শান্ত হও, শান্ত হও কাকিমা। আপনি? আরে আসেন আসেন আসেন, জয়রাম জয়রাম, আসেন আসেন, বসেন বসেন বসেন। নমস্তে নমস্তে, জয়রাম জয়রাম। কাকিমা মমিতাদি তোমরা চেনো নাকি ওনাকে? সেবার আপনি এসেছিলেন না আমাদের দত্তবাড়ি কেনার জন্য? হ্যাঁ দত্তবাড়ি। যাক, তো ফাইনালি আপনারা ডিসিশনটা চেঞ্জ করলেন তাহলে? হ্যাঁ, বাড়িটা বেচে দিই। না না না, আসলে আমি ওনাদেরকে এখানে নিয়ে এলাম, তা নিয়ে আসার পর তো দেখছি আপনারা পূর্ব পরিচিত, তা ওনাদের না একটু লোনের দরকার ছিল। লোন? হ্যাঁ দিব, হ্যাঁ লোন দিব। আরে এটাই তো আমার কারবার আছে। আচ্ছা কত লোন চাই? 15 লাখ, 15 লাখ টাকা লোন চাই। হ্যাঁ আসলে খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাদের টাকাটা খুব দরকার বাজুরিয়া সাহেব। বিপদ? ম্যাডাম, লোকের বিপদে সব সময় হামি থাকে, लेकिन दुख की बात हमार বিপদের সময় কই থাকে না। উসি বার আপনার বৌমা পূর্ণা দত্ত বহুত ডিস্টার্ব করেছিল আমাকে। যাক, ছড়িয়ে দিন ছড়িয়ে দিন। পুরানা কথা জয়রাম বাজুরিয়া याद রাখে না। দিব, আমি লোন দিব 15 লাখ, लेकिन हाँ 40% ब्याज দিতে হবে। পেঁয়াজ? আপনি আমার এত বড় একটা উপকার করছেন, আর আপনাকে কয়েকটা পেঁয়াজ আমি দিতে পারবো না? নিশ্চয়ই দেবো আমি। আপনি বলুন আমাকে কতটা পেঁয়াজ চাই? আরে শুধু পেঁয়াজ কেন, আলু পেঁয়াজ রসুন আমরা সবকিছু দেবো আপনাকে, শুধু আপনি টাকাটা দিয়ে দিন। আরে পেঁয়াজ নয় ম্যাডাম জি, ব্যাজ ব্যাজ मतलब सूद। 40% ब्याज माने 40% সুদ আমাকে দিতে হবে। হ্যাঁ, এত চড়া দামে সুদ? কাকিমা এত কিছু ভেবো না, টাকাটা নিয়ে নাও, টাকাটা নিয়ে আগে পড়। তার মানে আপনি আমাকে ভরসা করতে পারছেন না, তাই তো? কিন্তু আমি তো আপনাকে বলেছি টাকা যখন আমি নিয়ে এসেছি তখন ফেরত দেওয়ার দায়িত্বও আমার। আচ্ছা সৃজন, আপনি একবার ভেবে দেখুন তো, পর্ণা আপনাকে যেভাবে অপমান করলো তার একটা যোগ্য জবাব আপনি দেবেন না? তাই এই টাকাই হবে এর মোক্ষম জবাব। দেখুন সৃজন, এটা না করলে কিন্তু পর্ণা আপনার গোটা লাইফটা পুরো হেল করে দেবে। বাবু বাবু শোন, ঈশার কথাটা একটু মন দিয়ে শোন, আমি বলছি ও কিন্তু ভরসা করার মতন মেয়ে। এই ঈশাই পর্ণাকে ঘোল খাইয়ে ছাড়ল। বাবা কি সাংঘাতিক মেয়ে। যাকে যাক, আমার কি, পর্ণা বিদেয় হলেই হলো। বাবা বলেছিল টাকা দিয়ে ডিভোর্স দিতে, আমি তো টাকা দিয়ে দিচ্ছি। তার মানে এবার কি সত্যি সত্যি? বাবু কি ভাবছিস বলতো এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে? টাকা তো জোগাড় হয়ে গেছে, যা গিয়ে ওই মহারানীর মুখে ছুঁড়ে মেরে দিয়ে আয়। আরে হ্যাঁ শোন, বলে আসবি যে কালকে ভোর হওয়ার আগে যেন এই বাড়ির চৌকাটটা পেরিয়ে চলে যায়, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ওর মুখটা দেখতে চাই না। হ্যাঁ মা, পর্ণাকে টাকাটা দিয়ে দিলে ও কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে? এই দেখো বাবু, তুই এখনো আমাকে এই প্রশ্নটা করছিস? এখনো? আরে বাবা, ওই মেয়েটা তোকে শেষ করে দিয়েছে বাবু। ও তোকে কত রকম অপমান করেছে, যা নয় তাই বলেছে। তারপরে তুই আর দুর্বল হোস না, তুই আর ওর কথা ভাবিস না, তুই দয়া কর, গিয়ে ওই টাকাটা ওকে দিয়ে আয়। আমরা আসার সময় দেখে এলাম মহারানী অফিস থেকে ফিরেছে, এক্ষুনি যা যা যা। সত্যিই তো পর্ণা আমায় ঠকিয়েছে,
দিনের পর দিন সকলের সামনে অপমান করেছে। না, আমি এক্ষুনি গিয়ে ওকে টাকাটা দিয়ে আসবো। আমি আর তোমার সঙ্গে থাকবো না পর্ণা, কিছুতেই না। $10 লাখ দিয়ে এলি? সাবাস! এখন থেকে তোকে আর মেনে মুখে বলা যাবে না, বাঘ মুখে বলতে হবে। এই না হলে দত্ত বাড়ির ছেলে। তুমি চুপ করো না, কি সব বলছো? বাহ, মহান কাজ করেছিস তুই সৃজন, মহান। পর্ণার মতো মেয়ে যে তোর জীবনে এসেছিল না, এটা তোর ভাগ্য, কিন্তু তুই তার যোগ্য পর্যন্ত নোস না। ছোটকা, আমি ওর যোগ্য নই, তুমি ঠিকই বলেছ। ও তো মহান, আমি নই, কিন্তু আমি ওর মতো ঠকবাজও নই। আমি আর এই নিয়ে কোনো কথা শুনতে চাই না। বাবা, আমি তোমার কথা রেখেছি, এবার যাতে ডিভোর্সটা না আটকায় সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার। না, আমার আর কিছু বলার নেই। আমারও আর কিছু বলার নেই তোমাকে এই নিয়ে। আমি আমার লাইফের ডিসিশন নিয়ে নিয়েছি। ঈশ্বর, পর্ণাকে তুমি কত কষ্ট দেবে বলো তো? আর বেচারা সৃজনটাও তো কষ্ট পাচ্ছে। তবু যে কিসের এত রাগ, এত অভিমান, আমি তো কিছু বুঝি না। ছোট, চল রান্নার জোগাড় করে বর্ষায়। সৃজন, আমি আশা করবো তুই একদিন না একদিন তোর বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে তুই বুঝতে পারবি কোনটা ঠিক কোনটা ভুল। হিসেবপত্র নিয়ে বসতে হবে। ঈশা ঠিকই বলছে, ও যা করুক, যাই করুক না কেন, আমরা ওকে ভয় পাবো না। গুড সৃজন, আমারও মনে হয় আপনার লড়াই করাই উচিত। আপনার মতন একজন ভালো মানুষকে পর্ণা দীর্ঘদিন ধরে এরকম ভাবে এক্সপ্লয়েট করছে, এটা তো হতে পারে না। আপনার ওকে ডিভোর্স দেওয়াই উচিত। আচ্ছা ঈশা, বলছি এবার আমাদের কি করা উচিত? এবার আমাদের একজন ডিভোর্স লয়ারের সাথে যোগাযোগ করা উচিত। একদম ঠিক বলেছে। এসব আইনের মারপ্যাচ আমরা বুঝবো না। আপনারা জানেন না, পর্ণার মাথা খুব সাফ, একেবারে দুরন্ত এক্সপ্রেস। তার উপর যদি শোনে না যে আমি ডিভোর্স দিতে চেয়েছি, ওখানে রুচিরা জুটবে। আর দুজনে মিলে একেবারে একেবারে মারাত্মক কম্বিনেশন। বাবা, আমি ভাবতেও পারছি না। কিন্তু ভালো লয়ার, আমার চেনা একজন ভালো লয়ার আছে, আমি ওনার সাথে এখনই যোগাযোগ করছি। হ্যাঁ করুন, এক্ষুনি যোগাযোগ করুন। এই নিন, আপনার যা যা অভিযোগ আছে ডিটেলসে লিখুন। স্ত্রীর কথা ভাবছেন? ওনার কথা না ভেবে উনি আপনার সাথে যেসব খারাপ ব্যবহার করেছে সেগুলো ভেবে লিখুন। বি আ ম্যান, রোর ম্যান, রোর। ডিভোর্সটা তো আরো আগেই হওয়া উচিত ছিল। ও তাই বুঝি? আসলে কি বলুন তো, এটা তো আমাদের বাড়ির প্রথম ডিভোর্স, তাই আমাদের খুব একটা অভিজ্ঞতা নেই। তা বলছিলাম উকিল বাবু, আপনি পারবেন তো? শুনুন, এই শ্যাম সুন্দর পালিত একটাও ডিভোর্স কেস এখনো হারেনি, হারবেও না। এক সপ্তাহ আগে আমার নিজেরই ডিভোর্স হয়েছে। মেজো কাকি, টাটকা টাটকা ডিভোর্স হয়েছে নিজের। মনে হয় না উনি জিতে যাবেন, হারবেন না। আমাদেরটা পারবে। আচ্ছা শ্যামবাবু, বলছি আমাদের ফার্স্ট স্টেপটা তাহলে কি হবে? মানে আপনি নিশ্চয়ই কোনো লেটার বা কিছু? ও ইয়েস, আপনি তো দেখছি কোয়াইট ইন্টেলিজেন্ট।
আমি প্রথমে ওনার স্ত্রীকে একটা চিঠি পাঠাবো। ওই চিঠি ওনার হাতে যাওয়া মানেই ধরে নিন অর্ধেক ডিভোর্স হয়ে গেল। আরে বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার কাছে এসছেন মানে ধরে নিন ডিভোর্সটা হয়েই গেছে। নিশ্চিন্তে বাড়ি যান। থ্যাংক ইউ। আপনার ফিসটা? শ্যামসুন্দর পালিত কেস না জিতে ফিস নেয় না। তবে একটা বিষয় মাথায় রাখবেন। হ্যাঁ, কি বলুন? মেয়েদের কাজই হলো ম্যানিপুলেট করা। মিস্টার দত্ত, আপনার স্ত্রী অনেক রকম ভাবে আপনার কাছে আসতে চাইবে, কিন্তু আপনি ডিস্টেন্স মেনটেন করবেন। হ্যাঁ হ্যাঁ, একদম বাবু পর্ণার কাছে যাবে না, মনে রাখবি কিন্তু উকিল বাবুর কথা। কাকিমা, আমি আছি তো, আমি ওকে কিছুতেই পর্ণার কাছে ঘেঁষতে দেবো না। না না, আপনাকেও কাছে ঘেঁষতে বলিনি। কোনো মহিলারই পুরুষদের কাছে ঘেঁষা উচিত নয়। এই যে আপনি আবার মাছ পাতে বেঁকে বসবেন না তো? আমিও দত্ত বাড়ির ছেলে, আমি কিছুতেই দুর্বল হব না। পর্ণাকে আমি ডিভোর্স দেবই। এই তো পুরুষ সিংহের মতো কথা। অলওয়েজ বি আ ম্যান, রোর ম্যান রোর, গর্জে উঠতে হবে। এত ভেঙে পড়ো না। মেজ খোকা একদম ঠিক কথা বলেছি দিদি ভাই, নিজের জমি ছেড়ে এক পাও নড়বি না। ওই উকিলের চিঠি একটা কাগজ ছাড়া তো কিছু নয়। না ঠাম্মি, ওটা শুধুমাত্র একটা কাগজ নয়, ওটা প্রমাণ যে সৃজন আমাকে আর ভালোবাসে না, আমার থেকে মুক্তি চায়। তোমরা সবাই মিলে আমাকে আগলে রেখেছো বলে সৃজন আইনে দ্বারস্থ হয়েছে। তোমাদের সাথেও শক্তিতে কুলোবে না বলে বাইরে থেকে লোক এনেছে আমাকে দূরে ঠেলে দেবে বলে। সৃজন আমার থেকে মুক্তি চায় ঠাম্মি, মুক্তি চায়। না রে দিদি ভাই, ও নিজেও জানে না ও কি চায়। মাথাটা গরম হয়ে আছে, তারপরে ওই রাক্ষসীগুলো ওকে উস্কাচ্ছে। রাগের মাথায় একটা কাগজ পাঠিয়ে দিয়েছে। তুই এগুলো মাথায় নিস না দিদি ভাই। ঠাম্মি, কেউ কাউকে এতটা উস্কাতে পারে না গো। আর যদি তোমাকে কেউ আমার বিরুদ্ধে উস্কায়, তুমি কি পারবে আমার সঙ্গে ঝগড়া করতে? পারবে না। সৃজনের জীবনে আমার আর কোনো জায়গা নেই ঠাম্মি। ওর মনের মধ্যে আমার জন্য আর কোনো ভালোবাসা বেঁচে নেই। তোমরা মিথ্যে চেষ্টা করছো। আচ্ছা বেশ, মানলাম সৃজন তোমার সঙ্গে থাকতে চায় না, কিন্তু এই বাড়িটাও, সেটা তো শুধু সৃজনের বাড়ি নয়, এটা আমার বাড়ি, মায়ের বাড়ি। আমি তোমার বাবা, তাই এই বাড়িতে তোমার বাবা আছে, ঠাম্মি আছে, ছোট কাকা আছে, জেঠি সবাই আছে। তাই তুমি তোমার পরিবার ছেড়ে কোথাও যেতে পারবে না, কোথাও না। হ্যাঁ বাবা, আপনারা সবাই আমার পরিবার, কিন্তু বাবা আমার তো আপনাদের সাথে সম্পর্ক সৃজনের সূত্র ধরে। সৃজন তো আমার স্বামী। যদি এখন সেই মানুষটাই আমাকে ত্যাগ করতে চায়, আমি তাহলে কোন অধিকারে বাড়িতে থেকে যাই বাবা? কোন অধিকারে? তুই সত্যি চলে যাবি দিদি ভাই? আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি? তুমি তো আমাকে শিখিয়েছো মাথা উঁচু করে বাঁচতে, তাহলে তুমি কি চাইছো? আমি কোর্টে গিয়ে লড়াই করে সৃজনের দয়া চাইবো, ওর কাছে ভিক্ষে করবো যে আমাকে ওর কাছে একটু থাকতে দিক? তুমি কি এটাই চাইছো ঠাম্মি? না, আমি তা চাই না। কারোর কাছে তোর মাথা নত হোক সেটা আমি চাই না, এমনকি তোর স্বামীর কাছেও না। তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি। তুমি বিশ্বাস করো, আমি অনেক অনেক চেষ্টা করেছিলাম আমাদের বিয়েটা নিম ফুলের তেতোটা পার করে যেন মধু অব্দি পৌঁছে, এই তেজটা যেন বজায় থাকে। একজন মেয়ে হিসেবে আমি তোকে নমস্কার করছি মা। আজ তোকে আমি আটকাবো না, তুই আমার আলোক পর্ণা। আজ যদি তোকে আমি আটকাই, তাহলে এই দত্ত বাড়ির অন্ধকারে তোর আলোটাও হারিয়ে যাবে। তুই যা ঠিক বলে মনে করছিস তাই কর পর্ণা। যাও পর্ণা, খোলা আকাশের নিচে মাথা তুলে
প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচো, বুকে পাথর দিয়ে আজ আমরা সবাই তোমাকে বিদায় দিচ্ছি। তোমাকে আজ কেউ আটকাবে না, কেউ বাধা দেবে না। সৌদি ভাই, ঘুমাইছো কাকি? বলছি ওই বড় মতো ব্যাগটাই কি নিয়েছো গো? ওই টাকার ব্যাগটা তো দেখতে পাচ্ছি না। মৌমিতা ছাড়ো না, 10টা 5টা একটা জটা ইচ্ছে ব্যাগ নিক, শুধু ভালো ভালো বিদে হোক এই বাড়ি থেকে, আর যেন বাবুটার সামনে না যায়। উফ, চোখের জলের মায়া করে কম তো আর বাবু বেঁধে থাকেনি ওর সাথে। অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে বাবুকে এত দূরে এনেছি মৌমিতা। এরপরে যদি ওই নেকা কান্না দেখে আমার বাবুটা ফসকে যায়। বললেই হলো, ফসকে যাবে? অসুখ না সৃজনের সামনে একেবারে ভালো করে করকে দেবো। এ কি তোমার চোখে জল? আমার মেয়েকে আমি চোখের জলে বিদায় জানাবো? হ্যাঁ, আমি কি কাঁদছি? হ্যাঁ, আমি কাঁদছি? তাই কেউ কাঁদবে না, আজ এই বাড়িতে কেউ কাঁদবে না। তোমরা আচ্ছা পর্ণা, ছেলে মেয়ে কি সবসময় বাপ মায়ের কাছে থাকে? তারা তো চাকরি করার জন্য হোক বা পড়াশোনা করার জন্য হোক দূরে যায়। আমি ধরে নিচ্ছি সেরকমই কিছু একটা। হ্যাঁ, আরে কুছ পরোয়া নেই, আমরা অন্য জায়গায় আড্ডা দেবো, অন্য জায়গায় দেখা করব। তাছাড়া আমার ছোট মেয়ে তো আমার কাছে রইলই, বড় মেয়ে নয় যাচ্ছে দূরে, ক্ষতি কি? যাও পর্ণা, যাও। একটা কথা মাথায় রাখবে, তুমি আমার মেয়ে, আমার মেয়ে কারো দয়া করো না, ধার ধারে না। নিজের অধিকারে মাথা উঁচু করে বাঁচবে আমার মেয়ে। বলেছিলাম না পর্ণা, আজ কেউ তোকে আটকাবে না, কেউ না। কোথায় যাবে বৌদি ভাই? বাড়িতেই যাব। সবাইকে জানিয়েছো? না, এখনো কাউকে জানাইনি, আর জানাতে এখন পারবো না। আসলে বাবা মা তো এখানে নেই, এখন দূরে আছে, সব কথা তো আর ফোনে বলা যায় না, তাই না? আর ওনারা যদি এখন এই কথাটা শোনেন খুব দুশ্চিন্তা করবে, ভেঙে পড়বে। তাই এখন আর কিছু বলবো না, আগে ওনারা ফিরুক তারপর। আমি তাহলে পিকলুকে একটা ফোন করি, ও তো বাড়িতেই হবে। না না, এখন পিকলুকে কিছু জানাতে যেও না। বৌদি ভাই, এখনো শাড়ি কথার সাথে জড়িয়ে আছো? আমাদের ভুলে যাবে না তো? চয়ন, আমি তোমাদেরকে ভুলে যাব? কি বলছো বলো তো তুমি এসব? আর হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রেখো, তোমরা যখনই সময় পাবে তখনই কিন্তু আমাদের বাড়িতে চলে এসো। আমরা সবাই মিলে আড্ডা দেব, মজা করব, পার্টি করব, মনে থাকবে তো? বৌদি ভাই, সব না আমারই দোষ। আমার আর রুচিরা সম্পর্কটা যদি এই জায়গায় না যেত, তাহলে তোমাদের সম্পর্কটাতেও এত তিক্ততা আসতো না। সব আমার দোষ বৌদি ভাই। এটা কিন্তু তুমি ভুল কথা বলছো। কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে অন্য কোনো সম্পর্কর হাত থাকে না। আর একটা কথা, আমি যখন বলেছি যে আমি রুচিকে দত্তবাড়ির বউ করে পাঠাবো, তখন কিন্তু আমি আমার কথা রাখবই। আর এই যে তোমাদের বিয়েতে কিন্তু আমি নাচবো, বুঝেছ? চয়ন, চলো এবার আমরা এখান থেকে যাই। এরপরে যে আমি আর নিজেকে সামলাতে পারবো না। চলো।
বাবু, সৃজন আপনি আবার এখানে এলেন কেন বলুন তো? আপনি আপনি নিজের ঘরে যান না। হ্যাঁ বাবু, বলছি কি, ঈশা ঠিকই বলেছে, তুই এখন অন্য ঘরে যা, এই ঘরটাকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে একেবারে সেই তোর ছোট্টবেলার মতন করে দেবো। ওই রাক্ষসীর কোনো চিহ্ন রাখবো না। দে। এই ঘর থেকে পর্ণার কোনো জিনিস বাইরে যাবে না, পর্ণার কোনো জিনিসে কেউ হাতও দেবে না। বাবু কি বলছিস তুই এসব? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। মা, এসব কি হচ্ছে? এটা এতদিন ধরে এই বাড়িতে আমাদের সঙ্গে ছিল। আমি মানছি আমাদের সঙ্গে ওর বনিবনা হয়নি, কিন্তু কিন্তু ও তো এই পরিবারের জন্য কম কিছু করেনি। আর আজ ও যেতে না যেতেই তোমরা ওর স্মৃতিগুলো মুছে ফেলার জন্য একেবারে উঠে পড়ে লেগেছো। সৃজন, এ কি এখনো ওই মেয়ের জাদু তোমার উপর থেকে কাটেনি? কোনো জাদু টাদু নয় বড় বৌদি, এটা একটা বেসিক কৃতজ্ঞতা। আর আমি তোমাদের মতো অকৃতজ্ঞ নই। এ কি তোমার তোমার হাতে পর্ণার শাড়িগুলো কেন? ও, পর্ণার শাড়িগুলো গায়েব করার তাল করছিলে? হ্যাঁ বড় বৌদি, রাখো এগুলো, রাখো বলছি। আর তোমরা যাও এখান থেকে। মা, বলছি তো এখান থেকে যাও। কি ভাবছো? শয়ন, ঈশাই তো সৃজনকে টাকাটা এনে দিয়েছে। ইনফ্যাক্ট সৃজন প্রথমে টাকাটা নিতে চায়নি, ঈশা নিজেই কথাটা আমাকে বলেছে। তার মানে ঈশা ওই বাজুরিয়ার থেকে টাকাটা এনে ঈশাই সমস্ত কিছু নিজে স্মার্ট হবে বলে করছে। আর এটা করতে গিয়ে যে সৃজনকে কত বড় বিপদের মধ্যে ফেলেছে সেটাও নিজেও বুঝতে পারছে না। মাই গড মোদি ভাই, আমি তো বুঝিয়ে উঠতে পারছি না এবার মেজার কি হবে। 15 লাখ টাকা ক্যাশ, 40% ইন্টারেস্ট, এগুলো কি শোধ করা মুখের কথা? শয়ন, বাড়ি চলো। তোমার বাড়ি না, দত্ত বাড়ি, আমার শ্বশুর বাড়ি। মোদি ভাই, তুমি দত্ত বাড়ি যাবে? হ্যাঁ শয়ন, সৃজনকে, দত্ত বাড়িকে, পুরো পরিবারকে বিপদের মধ্যে ফেলে রেখে আমি কিছুতেই চলে যেতে পারবো না। সৃজনকে বোকা বানিয়ে মায়ের মাথা মুড়িয়ে ওই ঈশা পুরো দত্ত পরিবারকে রাস্তায় বসানোর প্ল্যানিং করছে। ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, ওকে আমাকে আটকাতেই হবে। আমি থাকতে দত্ত পরিবারের কারোর কোনো ক্ষতি আমি হতেই দেব না। কিন্তু আমি এখন বাড়ি ফিরে যাবই বা কি করে? মানে আমি তো নিজেই সবকিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে এসেছি। মোদি ভাই, এখন না বেশি কিছু ভাবতে হবে না, তুমি আগে বাড়ি চলো। চলো। পেয়ে গেছি। কি? দত্ত বাড়ি ফিরে যাওয়ার কারণ পেয়ে গেছি। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा, बढ़ाए जा। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। পর্ণা, পর্ণা বসো, এইখানে তুমি বসো।
বসো এখানে। উনি ওইভাবে ঝগড়া করছেন, আপনি জানেন কত পুরুষ মানুষ এই ঝগড়ার ভয়ে গুটিয়ে থাকে, কত রকম ভাবে অত্যাচারিত হয়। আপনাকে বলেছিলাম না, মহিলাদের এই অত্যাচারের বিরুদ্ধে আপনাকে গর্জে উঠতে হবে। মেয়েদের ঝগড়াকে একদম ভয় পাবেন না, ওদের মুখেই বাড়িতং জগৎ। উনি একবার তর পারে, আপনি দ্বিগুণ তর পাবেন। রোর ম্যান রোর, গর্জে উঠুন। আরে এইভাবে গর্জন করে কি বলবো কি আমি? আরে বোঝো কাণ্ড, আপনি আপনার তরফের যুক্তি শুরু করুন। কোর্টে এমন ভাবে তৈরি হয়ে যাবেন যাতে ওদের সব যুক্তি খারিজ হয়ে যায়। আপনার তরফের সাক্ষীদের একত্র করুন, একজোট করুন। এই আছে তো আপনার তরফের সাক্ষী? হ্যাঁ হ্যাঁ শ্যামসুন্দর বাবু, আছি তো এই তো আমি আছি, মৌমিতা আছে, ঈশা আছে, আমরা আছি। হ্যাঁ, এত বড় বাড়ির মোটে 3 জন? মিস্টার দত্ত, লোক বাড়ান। কি আর বলবো বলুন শ্যামসুন্দর বাবু, সবই আমার কপালের দোষ। ওই মেয়ে পুরো বাড়িকে একেবারে জাদু টোনা করে রেখেছে জানেন। আমার নিজের বর, মানে আমার পেটের মেয়েটা পর্যন্ত ওর দলে গিয়ে ভিড়েছে। সব কটা ঘর শত্রুর বিভীষণ। উকিল বাবু, বলছিলাম যে ওই আমার শ্বশুর মশাই মানে সৃজনের জ্যাঠা, উনি কিন্তু আমাদের সাথে আছেন। আমার বর মানে সৃজনের দাদা, উনিও আছেন, চিন্তা করবেন না। আর আপনি তো জানেন না আমার শ্বশুর কি তেদর মানুষ। বাহ, ভেরি গুড। তেদর লোকই তো দরকার। ওনাদেরকে আপনাদের দলে কনফার্ম করুন, আর যত জ্ঞাতি গোষ্ঠী আছে সবাইকে একজোট করুন। আপাতত এই কাজগুলো করে রাখুন, বাকি কথা কাল আমি সামনাসামনি গিয়ে বলবো। শ্যামসুন্দর বাবু, বলছি কেসটা আমরাই জিতবো তো? শ্যামসুন্দর পালিত কেস নিয়েছে মানে এই কেস আপনারাই জিতছেন, এটা গ্যারেন্টি। বাসুবদি, এসো। ইনি হচ্ছেন বাসব দত্ত রয়, পর্নার লয়ার, আর উনি চয়ন, আলোকপর্ণা দত্তের দেওর। বাসবদি, তুমি ভেতরে যাও, গিয়ে পর্ণার সঙ্গে কথা বলো। হ্যাঁ, কিন্তু তুমি যাবে না? না গো, আমার একটু কাজ আছে। কাজটা একটু পরে করলে হতো না? না মানে তুমি যদি বৌদি ভাইয়ের পাশে থাকতে তাহলে বৌদি ভাই একটু সাহস পেত। একটু দাঁড়ান, আমি আপনার সঙ্গেই যাব। আপনি একটা কাজ করুন, আপনি সৃজন দত্তকে ঘুরিয়ে একটা চিঠি লিখুন। আপনি ওনাকে স্পষ্ট জানিয়ে দিন যে ওনার আনা অভিযোগ আপনি কিছুতেই মানছেন না। আমি এক্ষুনি আপনাকে একটা ফরম্যাট বের করে দিচ্ছি, সেখানে চটপট টাইপ করে ফেলুন। কি কি লিখবে? আপনি আসুন। আপনি লিখুন, আমি শ্রীমতী আলোকপর্ণা দত্ত শ্রীযুক্ত সৃজন দত্তের আনা মানসিক নির্যাতনের অভিযোগ মানছি না। ওনার মতিভ্রম হয়েছে বলে উনি আমার স্নেহ, মায়া
মমতাকে মানসিক অত্যাচার হিসেবে গণ্য করছেন। সৃজন দত্ত এই অন্যায্য কাজ করে আমাকে দত্ত পরিবারের থেকে এবং ওনার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন, কিন্তু তার উদ্দেশ্য যাতে সফল না হয় তাই আমি ওনার অভিযোগ অস্বীকার করছি এবং মহামান্য আদালতের কাছ থেকে সুবিচার প্রার্থনা করছি। বাহ, কি দারুণ বললেন! ভাষার উপরে কি দখল! থাক, আমাকে অত তেল দিতে হবে না। আপনার লেখা হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। দেখি। গুড। এবার সৃজন দত্তকে মেল করে দিন। আচ্ছা। পাঠিয়ে দেবো? হ্যাঁ, পাঠিয়ে দিন। মুখে ছুঁড়ে মারুন। এই, তুমি এখানে? তুমি এখানে কি করছো? তুমি আমার ক্লায়েন্টের বাড়িতে কোন সাহসে পা ফেলেছো? এই শোনো, তোমার বিরুদ্ধে কিন্তু আমি আবার মামলা করে ফেলবো। ও, তুমি সাক্ষী লোপাট করতে এসেছো না? কি বাসক দত্তাদি সৃজনের উকিলকে আগে থেকে চেনে? না না পর্ণা, ওই লয়ারদের একটা অ্যাসোসিয়েশন আছে না, সবাই সবাইকে চেনে। এই, মুখ সামলে কথা বলবে। আমি সৃজন দত্তের লয়ার। ও তাই বলি, স্টুপিড চিঠিটা দেখে আমি বুঝে গেছিলাম এরকম জঘন্য আর ছ্যাঁচড়ার মতো কাজ তুমি ছাড়া তার কেউ করতেই পারে না। একদম এসব কথা বলবে না। তুই আমার ক্লায়েন্টের সামনে ছ্যাঁচড়া ফেলা বলতে পারো না। ছ্যাঁচড়াকে ছ্যাঁচড়া বলবো না তো কি বলবো? এটা আমি বারবার নোটিস করেছি, যেখানে যেখানে ছেলেরা মেয়েদেরকে অত্যাচার করে তুমি সেখানে সেখানে ছেলেদেরকে গার্ড করতে চলে আসো। ছি 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 ছি, উকিলের নামে তুমি কলঙ্ক, একটা কলঙ্ক। আমি কলঙ্ক? আমি কলঙ্ক? তুমি কলঙ্ক। পৃথিবীর যেখানে যেখানে উচ্ছৃঙ্খলা অসভ্য মেয়ে আছে তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াও। এই শোনো, কে কলঙ্ক সেটা কোর্টে গিয়েই প্রমাণ হবে। এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি যখন তোমাকে ডিভোর্স দিয়েছিলাম তখন চোখের জলে নাকের জলে করেছিলাম, মনে নেই তোমার? তুমি করেছিলে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে তুমি জজ সাহেবের মন গলিয়ে দিয়েছিলে। তোমরা মেয়েরা তো ওটাই পারো, আর কিচ্ছু পারো না। এই শোনো, তোমরা ছেলেরা কি কি পারো সেটা আমিও খুব ভালো করে জানি। আমার ক্লায়েন্টকে যদি এতটুকু তুমি হেনস্থা করেছো না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মানে এটা কি? এটা তো বড় বউ। মেজ বউ, এই লোকটা যদি ঠিক সময় বউকে শাসন করতে পারতো না, তাহলে এখন ওর কাতরাতে হতো না। সর্বনাশ, শেষ পর্যন্ত এরা হাজবেন্ড ওয়াইফ বেরোলো। আপনি আমার সামনে দাঁড়িয়ে সেটেলমেন্টের কথা বলছেন? শুনুন, এখানে আমি আইন, আমি শেষ কথা। বাবা রে, ফিলেটা চমকে গেল আমার। এই যে আইন বাবু, মানে বলছিলাম কি শ্যামসুন্দর বাবু, এই যে ধ্যাষ্টম করে এত তরপাচ্ছেন আপনি, কিন্তু আপনার বউ মানে আগের বউ সে তো এসে আপনার উপর তরপে দিয়ে চলে গেল। কি বললেন আপনি? কি বললেন? এই আমি কি তখন চুপ করে বসেছিলাম? চুপ করে বসেছিলাম আমি? কি বলছেন নাকি? না 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 না, বাবা যেটা বলতে চাইছে যে আমরা তো ওই মহিলাকেও দেখলাম, উনিও তো সাদাসিধে সরল নন, সেক্ষেত্রে আপনি পারবেন তো আমাদের হয়ে কেসটা কোর্টে জিততে? আরে ওসব তরপে ফরপে কিচ্ছু হবে না। কোর্ট ওসব তরপানিকে পাত্তা দেয় না। কোর্ট কি দেখে? কোর্ট দেখবে কাগজ আর প্রমাণ। শ্যামসুন্দর বাবু, আপনি যে চিঠিটা পাঠিয়েছিলেন তার উত্তরে পর্ণা একটা মেল পাঠিয়েছে। ও বলছে যে ও নাকি এসব অভিযোগ মানে না। কি? এই যে মানেনি? না মানেনি? না। দেখি দিন দিন। এবার মানবে, মানতে বাধ্য হবে। ধরুন, ওদের নামে আমি কেস দেবো, ওদের কাছে সমন আসবে, তারপর ওরা হেঁটে হেঁটে কোর্টে চলে যাবে। আপনারা ততক্ষণ একটা কাজ করুন, শুনুন, আপনারা কাজ করুন, আপনারা সাক্ষী টাক্ষীগুলো জোগাড় করুন, মানে ওই আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী যারা আছে তাদের একত্রিত করুন। সব হয়ে যাবে, শুধু আপনি ডিভোর্সটা করিয়ে দিন। আরে ধরে নিন আপনার ছেলে এই কেসটা জিতে গেছে। সৃজন বাবু, আপনি ঘাবড়াবেন না, একদম নিশ্চিন্তে থাকুন। আমার না একটু দেরি হয়ে গেল আসতে, অনেকক্ষণ বসতে হলো না আপনাকে। ইটস ওকে, নট আ প্রবলেম।
শুনুন, আমি আপনার কেসটা স্টাডি করে নিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। কাল আমরা কোর্টে যাচ্ছি, আমি সমস্ত ডকুমেন্টস রেডি করে ফেলেছি। আচ্ছা, কয়েকটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করার ছিল। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, কোনোভাবেই মনোবল ভাঙলে কিন্তু চলবে না। দেখুন, মেয়েরা তো ইমোশনালি অনেক বেশি অ্যাটাচড হয়, তাই কাল কোর্টে যখন নানা রকম সওয়াল জবাব হবে তখন একটা পসিবিলিটি আছে আপনি আপনার হাজবেন্ডের প্রতি দুর্বল হলেও হয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে শক্ত হতে হবে। ভুলে গেলে চলবে না যে উনি আপনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে ডিভোর্সটা চাইছে। ছেলেদের কাছে মেয়েদের হেরে গেলে কিছুতেই চলবে না, এই লড়াইটা আমাদের জিততেই হবে। কি আলোকপর্ণা, আপনি শক্ত হয়ে থাকতে পারবেন তো? মানে আমি যদি আপনার জন্য কেস হেরে যাই না, আপনাকে ছাড়বো না তো। আর উনি রাজি করেছেন, আপনার অসুবিধাটা কোথায়? কোথায় অসুবিধা? ঠিক আছে, আমি আর কিছু বলছি না। আসলে হুট করে সাক্ষী জোগাড় করার ব্যাপারটা না আমার ঠিক লাগছিল না, তাই বল। আমি ভয় পাচ্ছি না, আমি ম্যান। এবার আমি গর্জে উঠবো। বাচ্চার মতো কথা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না পালিত বাবু, আপনার কথা মতন একেবারে দল তৈরি করে নিয়েছি, সবাই মিছিল করে কোর্টে যাব। আপনার কথা মতন এত লোককে জড়ো করেছি না যে আপনি ভাবতেও পারবেন না, আর সব জ্ঞাতি গোষ্ঠী মিলে যাব। গুড, ভেরি গুড। এদিকে শোনো, একটা কথা মাথায় রাখবেন, একদম নরম হবেন না, স্ত্রীর প্রতি কোন রকম নমনীয় মনোভাব দেখাবেন না। বি এ ম্যান। রোর বলে দিয়েছি। এইবার শুধু কাল কোর্টে গিয়ে আপনি ওই পন্ডার মুখে একবারে ঝমা ঘষা দিন নাকি? আরে বাবা, টেনশন নেবেন না, কেসটা আপনারা জিতে গেছেন। মাত্র 5 জন। আর আপনারা যেন কজনকে এনেছেন? এই আপনারা দলে ভারী আছে। ওয়েল ডান, ভেরি গুড। আমাদের সঙ্গে টেক্কা দেবে, বাবুর ঘর থেকে নাকি নামবে না। দেখ কেমন লাগে, দেখ। जिंदाबाद 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 जिंदाबाद। এরা সবাই সাক্ষী দেবে নাকি? এরা কারা? এরা তো সব আমাদের ক্লাবের ছেলে। মানেটা কি? শাক বাজাচ্ছে কেন? এরা আবার কোত্থেকে এলো? এরা সব পাড়ার কাজের লোক। রে বাপরে বাপ, এ তো গুণে শেষ করা যাবে না। বিয়ে ভাঙবে না, এবার দেখ কেমন লাগে। থাম 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 থাম। বর্দা, চা খেলে দোকানে? কেমন করে চা? ভালো? হ্যাঁ,
দাদা বলুন, এটা কটা চা খেয়েছে? একটা চা। দাম দেবেন তো? আমি দেবো কেন, বর্দা দেবে। আপনি আমাদের চা দিন, 1 2 3 4 5 25টা চা দিন, 25টা। বাজার হুজুর, আমরা সব কাজের মেয়েরা নতুন বৌদির দলে। নতুন বৌদি জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নতুন বৌদি জিন্দাবাদ। জিন্দাবাদ। অর্ডার, অর্ডার। এটা কি এর কি হচ্ছে? এটা কোর্ট, আমি সবাইকে বার করে দেবো। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে যা দেখছি, রায় আলোকপর্ণার দিকেই যাবে। পালিত বাবু, আমরা হেরে যাব নাকি? দর্শকের কাছে আমি হারবো না। ধর্মাবতার, আমার কিছু বলার আছে। কি কথা? আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমরা নাকি অন্য পক্ষের সাক্ষীদের ম্যানিপুলেট করছি, কিন্তু ধর্মাবতার একটু বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে আলোকপর্ণা দেবীর হয়ে পাড়ার ছেলেরা, বিভিন্ন বাড়ির কাজের লোকেরা সাক্ষী দিতে এসছে। এটা কি ম্যানিপুলেশন নয়? কারণ আলোকপর্ণা দেবী তো কোনো জনপ্রতিনিধি নন যে তার হয়ে স্বইচ্ছায় এত মানুষ সাক্ষী দিতে আসবে। সাক্ষী জোগাড় করা হয়েছে। একটা ফালতু লোক, নেগেটিভ লোক, কারোর ভালো সহ্য করতে পারে না। তুমি শ্যাম, নো সরি ধর্মাবতার, আপনি রায়দান করার আগে আমি একবার আলোকপর্ণা দেবীকে ক্রস করতে চাই। বেশ, কিন্তু এখন 10 মিনিটের বিরতি। শ্যামসুন্দর, আবাসব দত্তা, তোমরা দুজন আমার চেম্বারে এসো।